আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি বিগত 30 বছরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম। তো এই চ্যাপ্টারের প্রথম যে সালটা 2023 সাল যদি আমরা দেখি, 2023 সালে অ্যাকচুয়ালি কোনো কোশ্চেন আসে নাই, ঠিক আছে? মেডিকেলও আসে নাই, ডেন্টালও আসে নাই। সো এটা দেখে আবার হওয়ার কোনো কারণ নাই যে এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, কারণ 22 সালে দেখো প্রশ্ন কিন্তু আসছে। আমরা 22 সালে এফএমসির প্রশ্নটা দিয়ে ক্লাসে শুরু করে ফেলি যে তরলের পৃষ্ঠটানের প্রভাব নেই কোনটির উপর। তোমরা হচ্ছে ইসাক স্যারের বইটা যদি খুঁজো, তো তখন তোমরা দেখবা পৃষ্ঠটানের কার কার উপর প্রভাব আছে সেই পেজটা যদি তোমরা খুঁজো, তাহলে দেখবা যে অজৈব দোষকের উপস্থিতি এটা আছে, পাত্রের আয়তন, পাত্রের ভর, মানে হচ্ছে পাত্রটা শেপ কিরকম সেটার উপর ডিপেন্ড করে না, কিরকম ভিতরে মানে পাত্রের মধ্যে কিরকম পরিমাণ পদার্থ থাকতে পারে সেটার উপর ডিপেন্ড করতেছে, পাত্রের ভরের উপর, আয়তনের উপর, হ্যাঁ, তারপর দূষকের উপর, কিন্তু শেপের উপর ডিপেন্ড করতেছে না। ঠিক আছে, শেপ যেরকমই হোক কোনো সমস্যা নেই। সো আমরা এটা বলতে পারি যে তরলের পৃষ্ঠটানের প্রভাব নেই কিসের উপর? দেখো তো, তরলের পৃষ্ঠটানের প্রভাব নেই কি? পাত্রের আকৃতি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একক ক্ষেত্রফল এবং 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তারটাকে টেনে 1 মিলিমিটার প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে? দেখো, আমাদের যে কাজের যে ফর্মুলা একটা আছে কি, একক আয়তনে কৃত কাজ, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। কথা হইতেছে তোমার এখানে কি তুমি আয়তন কি তোমার কিছু বলছে কিনা খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলে দিছে একক ক্ষেত্রফল বলে দিছে, ঠিক আছে? আবার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তো আমরা আরামসে এটাকে একক আয়তনও বলতে পারবো, ঠিক আছে? তো আমাদের ফর্মুলাটা কি? একক আয়তনের কৃত কাজের ফর্মুলাটা কি? যে ডব্লিউ সমান সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু, আমরা সবসময় বাংলাটা মনে রাখবো তাহলে একটু ইজি হবে আর কি, ঠিক আছে? পরে এখান থেকে যদি অন্য কিছু চেঞ্জ করা লাগে করবো, সমস্যা। তো হাফ ইন্টু পীড়ন, এখন কথা হলো তুমি বলো ভাইয়া পীড়ন তো আমি জানি না, বিকৃতি আমি জানি না, কারণ প্রশ্নে দেখো পীড়ন বিকৃতি কোনোটাই যায় না, ঠিক আছে? তো এখন এক্ষেত্রে বিপদে পড়ে গেল, এই বিপদ থেকে উদ্ধার একটা ওয়ে আছে, আরেকটা শর্টকাট, আরেকটা ফর্মুলা আছে, এল স্কয়ার বাই এল, ঠিক আছে? হাফ এল স্কয়ার বাই এল। তো আমরা এখন এখানে সব ভ্যালুগুলো বসাবো, ওকে? এখন কখন এই সূত্র ইউজ করতে? যখন স্যারের পীড়ন বা বিকৃতি সরাসরি দিয়ে দিত, ঠিক আছে? এখান থেকে এই সূত্র থেকে এই সূত্র আসে, পীড়নের সূত্রটা বসাও, বিকৃতির সূত্র বসাও, এটা এসে পড়বে। তো এখন ইয়ং এর গুণাঙ্ক তো স্যার দিয়ে দিছে 2 × 10⁻11, হ্যাঁ, এরিয়াটা দিয়ে দিছে 1, তারপরে হচ্ছে ছোড়াতার এল মানে কি, যতটুকু প্রসারিত হয়েছে। এখন প্রসারিত হয়েছে 1 মিলিমিটার, জিনিসটাকে আমরা 10⁻³ বলতে পারবো, তাই না? কারণ সব মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 10⁻³ উপরে আবার স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিবা, নিচে হচ্ছে বড় হাতের এল মানে কি একক দৈর্ঘ্য, যে আদি দৈর্ঘ্যটা, ঠিক আছে? 1 দিয়ে দিবা। তাহলে এটা উত্তর কত দাঁড়ায়? এই টু কাটাকাটি যায়, হ্যাঁ। তারপরে এখানে 10⁻11 আর এখানে হচ্ছে 10⁻কত, -6। তাহলে +11 এবং -6 করলে কত হয় বলো দেখি? +5 হয়। তাহলে আর তো কিছু নাই, তাই না? তাহলে 10⁻ আমার আসছে +5, ওকে? এখন তুমি এটা অপশনে খুঁজবা 10⁻+5 কোথায় আছে, এই যে অপশন সি এর মধ্যে আছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 10⁻5 জুল, ওকে? যেহেতু আমরা সব এস এককে বের করছি। তরল কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না? মনে রাখবা, ভিজানোর একটা কন্ডিশন আছে, যে থিটার মান যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তখন সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি, এবং সেটা কি হয়? তরল ভিজায়। তখন সেটা কি হবে বলতো? তরল ভিজাবে, ঠিক আছে? আর যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? ভিজাবে না। তাহলে এখন তোমার কাজ কি? তোমার কাজ জাস্ট অপশন খুঁজা বের করা, যে 90 ডিগ্রি থেকে বড় কোনটা আছে। অপশন এ আছে শুধুমাত্র 120 ডিগ্রি, বাকি সবগুলো দেখো 90 ডিগ্রি থেকে ছোট। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যাবর্তন পীড়ন ও ব্যাবর্তন বিকৃতির অনুপাতটা কি? দেখো, গুণাঙ্ক টোটাল হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কঠিন পদার্থের জন্য গুণাঙ্ক, যেটাকে আমরা ইয়ং এর গুণাঙ্ক বলে থাকি, ঠিক আছে? ইয়ং এর গুণাঙ্ক বলে থাকি। 2 নাম্বার হচ্ছে কি তোমার মোচড় বিকৃতি আছে না, যে তুমি হচ্ছে একটা বইকে এভাবে মোচড় দিলা, এর ফলে হচ্ছে তার একটা বিকৃতি হলো। তো আমরা জানি যে পীড়ন এবং বিকৃতি অনুপাতই হচ্ছে কি একটা গুণাঙ্ক, হ্যাঁ। তো তো সেটার জন্য একটা বিকৃতি, যেটাকে আমরা ব্যাবর্তন বিকৃতি বা হচ্ছে ব্যাবর্তন গুণাঙ্ক বলে থাকি, ঠিক আছে? ব্যাবর্তন গুণাঙ্ক। এবং সর্বশেষ আরেকটা হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। সর্বশেষটা হচ্ছে আয়তন। এখানে একটু পড়ো, এখানে কি বলছে? হ্যাঁ, ব্যাবর্তন গুণাঙ্ক কিন্তু আরেকটা নাম আছে, দৃঢ়তার গুণাঙ্ক নাম আছে। দৃঢ়তার গুণাঙ্ক দুইটা নাম আছে আর কি, দৃঢ়তার গুণাঙ্ক। একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, একটা হচ্ছে ব্যাবর্তন বা দৃঢ়তার, এবং আরেকটা হচ্ছে আয়তন। ক্লিয়ার? তো এখন আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করব। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যাবর্তন পীড়ন
এবং ব্যাবর্তন বিকৃতি অনুপাত, আগেই বলছি পীড়ন এবং বিকৃতি অনুপাতই হচ্ছে একটা ইয়ং এর একটা গুণাঙ্ক। এখন যদি সেটা দৈর্ঘ্য হয়ে থাকে তাহলে ইয়ং, যদি সেটা ব্যাবর্তন হয়ে থাকে তাহলে সেটা ব্যাবর্তন গুণাঙ্ক অথবা দৃঢ়তা গুণাঙ্ক, আর যদি সেটা আয়তন অনুপাত হয়ে থাকে তখন সেটা আয়তন গুণাঙ্ক। তো আমাদের এখানে স্যার ব্যাবর্তন বলেই দিচ্ছে, তাহলে এটা অবশ্যই হয় ব্যাবর্তন হবে না তো দৃঢ়তা হবে। তো আমরা অপশনে দেখো দৃঢ়তা গুণাঙ্ক আছে, ঠিক আছে। আয়তন গুণাঙ্ক কেন হয় না? আয়তন গুণাঙ্ক হইতো যদি এখানে আয়তন বলে দিত, আয়তনের বিকৃতি। ইয়ং এর গুণাঙ্ক হইতো যদি দৈর্ঘ্য বলে দিত। কয়জন অনুপাত তো টোটালি অন্য জিনিস, যে উপরে পার্শ্ব বিকৃতি হয় নিচে দৈর্ঘ্য বিকৃতি হয়। প্রতিটি 10⁻⁻4 মিটার ব্যাস বিশিষ্ট পানির 1000টি ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করলো। বৃহৎ ফোঁটার ব্যাসার্ধটা কত? সহজ প্রশ্ন। তো তোমাকে আগে একটু চিত্রটা সিনারিটা আগে বুঝতে হবে, হ্যাঁ, যে এখানে স্যারে ব্যাস দিয়ে দিছে আর এখানে বের করতে বলছে ব্যাসার্ধ। দেখছো দুইটা আলাদা আলাদা জিনিস। তো তোমাকে অবশ্যই ব্যাস থেকে আগে ব্যাসার্ধে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি ব্যাসার্ধে কনভার্ট করি, হ্যাঁ, তাহলে আর এর মান কত হয় বলো তো? 10⁻⁻4 ডিভাইডেড বাই 2 হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কিসের মান জানলাম? প্রত্যেকটা ছোট ছোট পানির অণুর ব্যাসার্ধ। ছোট ছোট গুলোকে আমি ছোট হাতের আর বলবো আর বড়টাকে আমি বড় হাতের আর বলবো, ঠিক আছে। এখন তুমি অনেকগুলো ছোট ছোট পানির অণু নিছিলা, নিয়ে কি করছো? সবগুলোকে জোড়া লাগায় বড় একটা পানির অণু বানাইছো। বড় পানির অণুর ব্যাসার্ধ হচ্ছে আর এবং ছোট পানির অণুর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। এখন যদি আমি তোমাকে বলি যে আয়তন, ছোটটার আয়তন কত হবে? একটার আয়তন হবে 4/3 পাই ছোট হাতের আর কিউব। কিন্তু এখানে তো একটা পানির অণু নাই, অনেকগুলো পানির অণু আছে। আমি ধরে নিলাম n সংখ্যক পানির অণু আছে বড় হাতের n। তাহলে টোটাল আয়তন কত হবে বলো তো? n যেখানে একটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। এখন এই সবগুলো মিলেই তো একটা বড় পানির অণু তৈরি করছে, তাই না? বড় পানির অণুর আয়তন কি হবে বলো তো? ওটা তো একটাই, তাহলে 1 × 4/3 পাই বড় হাতের আর কিউব। তাহলে উভয় পাশ থেকে দেখো 4/3 পাই কেটে দাও, কেটে দিলে কি থাকে? থাকে হচ্ছে তোমার n আর কিউব সমান সমান বড় হাতের আর কিউব। এখন স্যার বড় হাতের আর বের করতে বলছে, তাহলে উভয়কে কিউব রুট করে দিবা। কিউব রুট করলে আর কিউবকে কিউব রুট করলে পাওয়ারটা চলে যায়, কারণ কি এই কিউব রুট করা মানে কি 1/3 নিয়ে আসে, কাটাকাটি করলে শুধু আর থাকে, ঠিক আছে। তাহলে আমাদের শুধু ছোট হাতের আর থাকবে আর n কে কিউব রুট করে দিবা, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সেই শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। এরকম ম্যাথের জন্য এটাই হচ্ছে শর্টকাট ফর্মুলা। এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দাও। কিউব রুট অফ n, n এর মান হচ্ছে গিয়ে তোমার 1000, তাহলে কিউব রুট অফ 1000 গুণন আর এর মানটা কত? 10⁻⁻4/2, 10⁻⁻4/2। এখন 1000 মানে কি? 1000 কে কিউব রুট মানে কি? 1000 কে কিউব রুট করলে 10 হয়, ঠিক আছে। তাহলে এখানে 10 আর 10⁻⁻4, তো 10 এর সাথে 10⁻⁻4 গুণ করলে 10⁻³ হয়। উপরে হবে 10⁻³ নিচে হবে 2, ঠিক আছে। উপরে হবে 10⁻³ এবং নিচে হবে 2। এখন তোমাকে আগে অপশন খোঁজা রাখবে এটা কোনটার সাথে মিলে। তুমি বলো ভাই কোনটার সাথে তো মিলে না। মিলে, অবশ্যই মিলে। তুমি জিনিসটাকে একটু গুছানোর চেষ্টা করো। 10⁻³ একটা কাজ করো, তুমি একটা 10 এক্সট্রা নিয়ে আসো, ঠিক আছে। তো তুমি যদি একটা 10 এক্সট্রা নিয়ে আসো তাহলে কি থাকে? তুমি একটা 10 কে এক্সট্রা আনছো, তাহলে অবশ্যই যেহেতু গুণ আকারে এক্সট্রা আনছো, সো অবশ্যই ভাগ আকারে এক্সট্রা দিয়ে দিতে হবে। 10⁻⁻4 হয়ে যাবে, তাই না? মানে ব্যাপারটা আমি একটু গুছা আরেকবার বলি। আমি এক্সট্রা 10 নিয়ে আসছি, হ্যাঁ, এখানে তো 10⁻³ তো আমি যে এক্সট্রা 10টা নিয়ে আসলাম এই 10টা তো গুণ আকারে নিয়ে আসছি, তাহলে আমাকে ভাগ আকারে একটা 10 লাগবে। এখন 10⁻³ কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 10⁻4 হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে একটা এক্সট্রা 10 আনলে এখানে পাওয়ার কি হয়ে যাবে? জাস্ট -3টা -4 হয়ে যাবে। এখন এটা ক্যালকুলেশন কি ইজিলি করতে পারি না? অবশ্যই পারি। 10 কে তুমি 2টা ভাগ করো 5 হয়, উত্তর কত হবে? 5 × 10⁻⁻4। এটা কিন্তু অপশনে আছে, এটা খেয়াল করে দেখো, এটা অপশনে আছে। কোনটা? অপশন এ। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। পরবর্তী প্রশ্নে চলে যাই। কর্পূরের পানিতে যে নাচে সেটা হচ্ছে কিসের উদাহরণ? সেটা তল টানের উদাহরণ, সেটা হচ্ছে তল টান বা পৃষ্ঠ টানের উদাহরণ, ঠিক আছে। ব্লটিং পেপার কোন ধর্মের জন্য পানি শুষে নেয়? সান্দ্রতার জন্য? না, সান্দ্রতা হচ্ছে এক ধরনের বাধা, ঠিক আছে, তরল বা তোমার বায়ুগত থাকা বাধা। পৃষ্ঠ শক্তির জন্য? না, পৃষ্ঠ শক্তি অন্য জিনিস, পৃষ্ঠ টান আরেক জিনিস, ঠিক আছে। পৃষ্ঠ টানের জন্য না। কৈশিক্রিয়ার জন্য? হ্যাঁ। দেখো আমরা জানি যে গাছ বা বিভিন্ন ধরনের উদ্ভিদ কি করে থাকে, সে মূলের মাধ্যমে পানি শোষণ করে উপরে একবার উঠায় ফেলে। তো এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে কিন্তু একটা নাম আছে, হ্যাঁ, এটা কিন্তু একটা ফিজিক্সের একটা পার্ট, ঠিক আছে। তো এই যে গাছ যে পানিটা উপরে উঠায়, এইখানে গাছের যে তোমার শিকড় বলো, হ্যাঁ, এগুলা কি হিসেবে কাজ করে? কৈশিক নল হিসেবে কাজ করে। ফিজিক্সের কৈশিক নল আলাদা একটা টপিকই, হ্যাঁ, একটা ফর্মুলা আছে T = RH ρg / 2 cos θ। এই ফর্মুলা থেকে H হচ্ছে যতটুকু পানি সে উপরে উঠাবে, ঠিক আছে। সো পুরো জিনিসটা হচ্ছে কি কৈশিক নলের কনসেপ্ট। এই কৈশিক নলের কনসেপ্টের মাধ্যমে হচ্ছে যে কোনো কিছু উপরে উঠায়, মানে পানিকে পরিবহন করে,
তো ব্লটিং পেপার যে পানি শুষে নেয়, এটাও সেম কনসেপ্টই, যে নিজের থেকে সে পানি উপরে উঠাচ্ছে, মানে সে নিজে শুষে নিচ্ছে। ঠিক আছে, সো এটা উত্তর কি হবে? কৈশিক ক্রিয়া। ঠিক আছে, এটা ভুলে আবার পৃষ্ঠটান দাগা দিয়ে শোন। তলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটি প্রভাব নাই? ইসাক স্যারের বই খুব সুন্দর করে দেখবা কয়েকটা পয়েন্ট আকারে দিয়ে দিছি, যে তাপমাত্রা কিন্তু প্রভাব আছে, দূষিত কারণে প্রভাব আছে, হ্যাঁ, তারপর হচ্ছে দ্রবীভূত বস্তুর উপর প্রভাব আছে, কিন্তু ওইখানে দেখবা চাপের কোনো প্রভাব নাই, মানে তুমি চাপ বাড়াও বা কমাও তোমার পৃষ্ঠটান কিন্তু বাড়বেও না কমবেও না। কোয়ার্টজ কোন ধরনের পদার্থ? কোয়ার্টজ কিন্তু একটা অসম দিক বস্তু। ঠিক আছে, এটা কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক না, এটা হচ্ছে অসম দিক বস্তু। তারপরে কি, ন্যূনতম যে ভারে বস্তুটা ছিঁড়ে যায়, যে ভারে একটা বস্তু ছিঁড়ে যায়, ভার বলছে, ভর বলে নাই। ভর মানে হচ্ছে মানে ম্যাস, আর এটার এককটা হচ্ছে কেজি, আর ভার মানে কিন্তু হচ্ছে ওজন, এটা এক ধরনের বল, এটার এককটা হচ্ছে নিউটন। সর্বনিম্ন যত ভারে ছিঁড়ে যায় সেটাকে আমরা কি বলবো দেখো, এখানে সেটাকে আমরা অসহভার বা ভঞ্জক বলবো। তুমি বলো ভাই অসহভার, এটা তো উত্তর দাগাইতে পারতাম, এটা দাগাইতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ভঞ্জক ভারটা তো বাদ হয়ে যায়। আমাদের এমসিকিউ মানে হচ্ছে অধিকতর সঠিক উত্তর দাগানো, মানে ভঞ্জক ভার এবং অসহভার একটা একটা সিনোনিম। ঠিক আছে, সো দুইটাই সঠিক উত্তর হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি। পরবর্তী প্রশ্ন, স্পর্শকোণ কিসের উপর নির্ভর করে? স্পর্শকোণ কিন্তু কয়েকটা জিনিস উপর নির্ভর করে, যে তোমার একটা যে কঠিন পদার্থ, স্পর্শকোণ মানে কি? একটা কঠিন পদার্থের মধ্যে তল পদার্থ রাখবাম, তারপর কঠিন এবং তলের অবশ্যই যে কন্ট্যাক্ট, সে কন্ট্যাক্টের বিষয়বস্তুগুলোর উপর নির্ভর করবে, মানে কি পদার্থ দিয়ে তৈরি, হ্যাঁ, মাধ্যম কি, প্রকৃতিটা কি, বিশুদ্ধ কেমন, কারণ বিশুদ্ধ পানি হলে একরকম, অবিশুদ্ধ পানি হলে একরকম। সো দেখা যাচ্ছে তিনটার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে উত্তরটা কি হবে? উপরের সবগুলোর উপরই কিন্তু ডিপেন্ড করতেছে। যদি স্পর্শকোণ 90 ডিগ্রিতে কম হয় তখন তলের পৃষ্ঠটা কি হয় দেখো, দুইটা চিত্র। ঠিক আছে, তো এই যে এটা আরেকটা তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, এই যে থিটা, আর এখানে যে থিটা, এটা এটা অ্যাকচুয়ালি উপরের দিকে উঠবে, এটা অ্যাকচুয়ালি উপর দিকে উঠবে, এই যে এরকম উপর দিকে উঠবে। এই অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট হয়েছে, এই যে এটার সাপেক্ষে এই যে থিটাটা, এটা হচ্ছে কি তোমার স্থূল কোণ, এটা 90 ডিগ্রিতে বড়। ঠিক আছে, আর এটা হচ্ছে কি তোমার কি সূক্ষ্ম কোণ, এটা 90 ডিগ্রিতে ছোট। তো আমরা জানি সূক্ষ্ম কোণের ক্ষেত্রে তরলটা কি হয়, ভিজায়। সূক্ষ্ম কোণের ক্ষেত্রে ভিজায়, আর স্থূল কোণের ক্ষেত্রে ভিজায় না। ঠিক আছে, তো এখানটাতে কি বলছিল, যে তোমার 90 ডিগ্রিতে কম, তার মানে কোন চিত্রের সাথে মিলে দেখো তো, এটার সাথে অবশ্যই মিলতেছে, 90 ডিগ্রিতে কম। তো এটা ক্ষেত্রে কিন্তু পানি কি হবে, আমাদের পাত্রটাকে ভিজাবে। এই ভিজানোর ফলে জিনিসটা কিন্তু আসলে কি ঘটনা ঘটবে দেখো তো, এটা যদি আমাদের পাত্র হয়ে থাকে, হ্যাঁ, লেয়ারটা খেয়াল করে দেখো, এটার থেকে দুই পাশ থেকে উপরে উঠতেছে না। তো এই জিনিসটা ক্ষেত্রে বলবা যে পানি উপরে উঠে। ঠিক আছে, পানি উপরে উঠে, এখন পানি উপরে উঠে ঘটনা সত্য, কিন্তু সারফেসটা কিরকম, সারফেসটা কিরকম খেয়াল করে দেখো, এই যে সারফেসটা, এই যে সারফেসটা, এই সারফেসটা, দুটার মধ্যে পার্থক্যটা কি? সবসময় তুমি তুমি দাঁড়ায় আছো কোন জায়গায়, তুমি তো এই জায়গায় দাঁড়ায় আছো, রাইট? তুমি এটাকে কি দেখতে পাচ্ছ? তুমি এটা কি উত্তল দেখতে পাচ্ছ নাকি অবতল দেখতে পাচ্ছ? তুমি কি পাত্রের ভিতরে ঢুকে বসে আছো? না, আমরা তো বাইরের থেকে চিন্তা করি। বাইরে থেকে যদি তুমি তাকাও তুমি এটাকে অবতল দেখতে পাবা, আর এটা বাহির থেকে যদি তুমি তাকাও এটাকে উত্তল দেখতে পারবা। এখন অবতল উত্তল জিনিসটাকে একটু গুছিয়ে বলি। এটা হচ্ছে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানে আছে, যে আমরা যে হাতটা দেখতে পাচ্ছ, তোমাদের দিক থেকে যদি দেখো, তোমাদের দিক থেকে এটাকে উত্তল দেখতে আসো। উত্তল মানে কি, তোমাদের দিকে বাঁকানো। আর অবতল মানে কি দেখো, এই যে আমার দিকটা হচ্ছে অবতল। সো এই দিকটাকে বলা হয় অবতল, আর এই দিকটাকে বলা হয় উত্তল, আমার হাতে। ঠিক আছে, অনুরূপ ভাবে এখান থেকে যদি তুমি তাকাও এটা অবতল দেখতে পাবা, আর এখান থেকে তাকালে উত্তল দেখতে পাবা। তাহলে 90 ডিগ্রিতে ছোট হইলে সেই পানিটা কি হয়ে থাকে, উপরে উঠে, হ্যাঁ, এবং সেটা কি হয়ে থাকে, কাচকে ভিজায় বা কঠিন পদার্থকে ভিজায়। আর এটার ক্ষেত্রে কঠিন পদার্থকে ভিজাবে না, এটা কিন্তু কি হইতাছে, উপরে উঠতেছে না, এটা নিচে নামতেছে। তুই বলবা দেখে তো মনে হয় উপরে উঠে, আসলে এটা উপরে উঠতেছে না, এই যে এই লেয়ারটা দেখো নিচে নামতেছে, নিচের দিকে যাচ্ছে। তুমি সবসময় এই পয়েন্টের আলোকে চিন্তা করবা, এই যে এই পয়েন্টের আলোকে, এই পয়েন্টের আলোকে এটা উপরে উঠতেছে, আর এই পয়েন্টের আলোকে নিচে নামতেছে। সো আমরা তাহলে যেটা সামারিটা নিই, যেটা 90 ডিগ্রিতে কম, তারপর এটা পানি, এটা কি হয়ে থাকে, তরল কঠিন পদার্থকে ভিজায়। ঠিক আছে, তারপর এটা হচ্ছে অবতল। তিনটা অবজেক্টিভ শিখে ফেললাম। ওকে, আচ্ছা, এটার এক্সাম্পলটা কি, কাঁচ এবং পানি। এক্সাম্পল হচ্ছে কাঁচ এবং পানি। আর এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, নবীজিতে বেশি স্থূলকোণ, এটা ভিজায় না, এটা কিন্তু উত্তল। ঠিক আছে, এটা উদাহরণ কি, পারদ এবং কাঁচ। আশা করি তোমাদের পুরো জিনিসটা বুঝাই পড়তে পারছি, যে 90 ডিগ্রিতে কম হইলে
সেই জিনিসটা হয়ে যাবে কি অবতল। তাহলে আনসারটা হচ্ছে অবতল। আর 90 ডিগ্রিতে বড় হইলে সেটা উত্তল। সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটা? কোয়ার্টজ। তারপরে প্রশ্ন, 0.20 মিলিমিটার ব্যাসের নল দিয়ে 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে, পানির সান্দ্রতা এত হলে প্রবাহের রেনল্ড সংখ্যা কত? দেখো রেনল্ড সংখ্যাটা কখনোই আমি কোনো জায়গায় আসতে দেখি না, এই এফএমসি তে একটা জায়গায় আসছে। তো চলো তোমাদেরকে আগে রেনল্ড সংখ্যা কি সেটা বই থেকে একটু পড়ায় আসি, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে পড়াবো রেনল্ড সংখ্যা, ঠিক আছে? আমি তোমাদেরকে এখন ইসাক স্যারের বই থেকেই পড়াবো। এই যে আমি বের করে ফেলছি, তোমরা হচ্ছে ইসাক স্যারের বইটা তোমরা যদি খুলে দেখো, যে সংকট বেগ ও রেনল্ডের সূত্র একটা আছে। রেনল্ডের সূত্রটা কি? যে সংকট বেগ তরলের সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ সংকট বেগ ভিসি প্রপোর্শনাল টু ইটা। তারপর কি? সংকট বেগ তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভিসি প্রপোর্শনাল টু 1/ρ। তারপরে কি? সংকট বেগ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তারপর কি ভিসি প্রপোর্শনাল টু কত? 1/r। তার মানে ইটার সাথে সমানুপাতিক আর রো এবং আর এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো আমরা এই সূত্র থেকে এটা বুঝে ফেলাম যে তোমার সংকট বেগ ইটার সাথে সমানুপাতিক, হ্যাঁ, এবং রো এবং আর এর সাথে ব্যস্তানুপাতিক। সো এবং রো এবং আর নিচে থাকবে, সেখানে সমানুপাতিক চিহ্ন দিয়ে দাও। এবং আমরা জানি দুনিয়ার যে কোনো কিছু সমানুপাতিক ওঠানোর ফরম্যাট কি? একটা কনস্ট্যান্ট আনতে হয়, এই কনস্ট্যান্টটাকে রেনল্ডের সংখ্যা বলা হয়, ঠিক আছে? আর ই বলা হয়। এর উপরে হবে ইটা, নিচে হবে রো আর। এখন আমাদের কাজ কি? স্যারে বলছে আর ই এর মানটা বের করতে, ঠিক আছে? তাহলে আমরা আর ই এর মানটা বের করে ফেলি, যে আর ই সমান সমান উপরে হচ্ছে তোমার ভিসি রো আর, নিচে হচ্ছে ইটা। তাহলে ভিসির মান সারি দিয়েছে দেখো 50 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে অবশ্যই তুমি কিসে কনভার্ট করবা? এটাকে তুমি কনভার্ট করবা হচ্ছে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? তাহলে কত দাঁড়াচ্ছে? 0.5। রো, পানির রো কত? 1000। তারপর হচ্ছে আর, আর এর মান হচ্ছে 0.2 মিলিমিটার, এটাকে মিটার কনভার্ট করবা। তার মানে 0.2 ইন্টু 10⁻³ এবং নিচে আছে কত দেখো তো? ইটা। ইটার মান হচ্ছে 5 ইন্টু 10⁻³ 5 ইন্টু 10⁻³, ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে এটা ক্যালকুলেশন করা, ওকে? এখন তুমি একটা খেয়াল করে দেখো, এটা আসছে যেই সালে এফএম 2016, কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড ছিল না। তো তোমাকে যে কাজটা করা লাগবে, এটাকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন করাটা খুব একটা কঠিন হবে না। তো তোমার কাজ হচ্ছে আগে পাওয়ার গুলা নিয়ে কাজ করা, ওকে? তো তোমরা পাওয়ার গুলা নিয়ে আগে কাজ করবে, তাইলে কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। এখানে ক্যালকুলেশন আগে জাস্ট একটুখানি দেখে নিবা, এটা আসলে কিন্তু ব্যাস ছিল, ঠিক আছে? বাট আমরা যে আটটা ব্যবহার করছি সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস থেকে ব্যাসার্ধতে কনভার্ট করে নিতে হবে, কিছুই না, জাস্ট দুইটা ভাগ করে নিবা। সো 0.2 মিলিমিটার যে দেখতেছিলাম সেটা অ্যাকচুয়ালি 0.1 হয়ে যাবে, জাস্ট দুইটা ভাগ করছি, দ্যাটস ইট। আর এইখানে এককটা যে দিচ্ছে পয়েস, এটা কিন্তু কোনো এসআই একক না। হ্যাঁ, মনে রাখবা যে ইটা এর এসআই এককটা হচ্ছে পয়েস না। তো তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে পয়েসে কিভাবে আমি এসআই একক কনভার্ট করবো? সেটা হচ্ছে 1 পয়েস সমান সমান হচ্ছে 0.1, হ্যাঁ, নিউটন। তারপরে হচ্ছে তোমার যে এসআই এককটা আছে ইটার। তো আমরা তাহলে এখান থেকে কিন্তু আরামসে বলে ফেলতে পারি এটাকে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? পয়েস এটা থেকে সিজিএস একক। পয়েস কি একক? ইটা এর একক যেটা পয়েস, যেটা 10 পয়েস সমান সমান 1 এসআই একক, ঠিক আছে? তাহলে 1 পয়েস সমান সমান কত হবে? 1 পয়েস সমান সমান 0.1 বলতে পারো, অথবা তুমি 10⁻⁻1 বলতে পারো, ঠিক আছে? 10⁻⁻1 এস, ওকে? আচ্ছা, তাইলে এখানে আমাদের কিছুই না, এটার সাথে 10⁻⁻1 দিয়ে গুণ করে দিতে হবে, যে এখানের সাথে 10⁻⁻1 দিয়ে গুণ করে দিতে হবে। এখন আমাদের ক্যালকুলেশন শুরু। ফার্স্ট অফ অল 10⁻³ আর 10⁻³ কাটাকাটি চলে গেল, ওকে? তারপরে এইখানটাতে খেয়াল করে দেখো, তোমার 0.1 মানে তো 10⁻⁻1। সো এইটার সাথে এটা কিন্তু একটা কাটাকাটি চলে গেল। আর বাকি রইল কি? 0.5 ডিভাইডেড বাই 5 ইনটু 10⁻³ এখন 0.5 কে আমরা কি বলতে পারি? 5 ইনটু 10⁻⁻1, তাই না? 5 ইনটু 10⁻⁻1, তাহলে 5 আবার কেটে দাও। তাহলে এখানে 10⁻⁻1, এখানে 10⁻⁻3, -3 উল্টা গেলে 10⁻+3 হয়ে যাবে। সো -1 +3 করলে 10⁻2 হবে। তো উত্তরটা হবে 10⁻2 বা 100, ওকে? সো দ্য কারেক্ট আনসার ইজ 100। সো এটা ক্যালকুলেশন একটু প্যারা দিচ্ছে, বাট বাকি সবকিছু কিন্তু দেখো ইজি, এবং হচ্ছে এককেও একটু প্যারা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এরকম দিবে এএফএমসি এবং ডেন্টাল, এরকম কিছু কোশ্চেন দেয়। সাবানের পৃষ্ঠটান পানি অপেক্ষা কত হবে? সাবানের পৃষ্ঠটান কিন্তু পানির চেয়ে কম হয়, ঠিক আছে? কিন্তু মিক্স করে ফেললে আবার অন্য ঘটনা ঘটে। সাবানের পৃষ্ঠটান পানি অপেক্ষা কম। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক সমীকরণ? দেখো ভাইয়া, আমরা কিন্তু ওই যে পড়ছিলাম যে তোমার আমাদের যে বিকৃতি ছিল, পীড়ন ছিল, আমরা কিন্তু টোটাল 3টা ঘটনা পড়ছিলাম। যে দৈর্ঘ্যের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল?
এফ ইকুয়াল টু ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, বা আমাদের ইয়ং এর গুণাঙ্কটা ছিল এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু, এটা ছিল একটা ঘটনা, এটা দৈর্ঘ্যের জন্য। ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে আয়তনের জন্য। হ্যাঁ, আয়তনের জন্য কে দ্বারা প্রকাশ করা হয়, কে সমান সমান এফ, এটা বড়হাতের এল, এটা বড়হাতের ভি হয়ে যাবে, এ ছোটদের এলটা ছোটদের ভি হয়ে যাবে। দ্যাটস ইট, এটা আয়তনের জন্য। এবং হচ্ছে আমাদের যে ক্রিন্তন যেটা ছিল, যে একটা বইকে যদি তুমি কি করে থাকো, এভাবে চাপ দাও, তাহলে ও কি হবে, উল্লম্বের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো না, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলবো। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমার কি ক্রিন্তন বিকৃতি বা মোচর বিকৃতি, যে তোমার একটা বই কি হয়ে গেছে, তুমি চাপ দেওয়ার ফলে এটা উল্লম্বের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা। তো এই থিটাটা দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে এখন ক্রিন্তন হচ্ছে গুণাঙ্কটা বের করে ফেলবো। তো গুণাঙ্কের বেসিক ফর্মুলা কি, গুণাঙ্কের বেসিক ফর্মুলা হচ্ছে উপরে হয় পীড়ন, নিচে হয় বিকৃতি, উপরে হয় পীড়ন, নিচে হয় বিকৃতি। তো পীড়নের ফর্মুলা কি এফ বাই এ, আর এখানে বিকৃতিটা কি হবে, শুধুমাত্র থিটাটাই তো বিকৃতি, এটাকে থিটা দিয়ে ভাগ করে দাও, তখন কি হবে এফ বাই এ থিটা। এখন তুমি খেয়াল করে দেখো, এটা অপশন সি তে আছে, এই যে ইটা সমান সমান এফ বাই এ থিটা। সো এটা কিন্তু একটা সঠিক ফর্মুলা, বাট বাকি সবগুলো দেখবো ভুল। তারপর প্রশ্ন, পয়জন অনুপাতের সঠিক সীমা কি। পয়জন অনুপাত কিন্তু -1 থেকে +1/2 পর্যন্ত হইতে পারে। এখন তোমাদের প্রশ্ন, ভাই পয়জন অনুপাতটা কি, এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। তুমি কোন একটা বস্তুকে তুমি ধরো টানাটানি করে বিকৃতি করে ফেললা, হ্যাঁ, তো সে কি হবে, পার্শ্ব বরাবর চেঞ্জ হবে, তার দৈর্ঘ্য বরাবর চেঞ্জ হবে। যেমন হচ্ছে যে এরকম একটা তার ছিল, তুমি এটা টান দিলা, তাহলে চিকন হয়ে যাবে না, পার্শ্ব বরাবর কমে যাবে, দৈর্ঘ্য বরাবর বেড়ে যাবে। তো পার্শ্ব বিকৃতি এবং যে দৈর্ঘ্য বিকৃতি যে অনুপাত, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা পয়জন অনুপাত বলবো। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ, এটা থিওরিটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে যে -1 থেকে +1/2 এর ভিত্তিতে এই ভ্যালুটা উঠানামা করে, যদিও রিয়েল লাইফে এটা নেগেটিভ হয় না। আচ্ছা, বিভিন্ন পথের অণুগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা আসঞ্জন বল বলে থাকি। মনে রাখবা, নিজের বউকে পছন্দ করাটা হচ্ছে সংশক্তি, ঠিক আছে, এবং পাশের বাসার ভাবি, জাস্ট তোমাদের মজা করে পড়াচ্ছি আর কি, পাশের বাসার ভাবি কে পছন্দ করা হচ্ছে আসঞ্জন। নিজের বউকে পছন্দ করো, হ্যাঁ, তো সেটা হচ্ছে সংশক্তি। দেখো, শেষে একটা শক্তি আছে, নিজের বউকে তুমি পছন্দ করো, এখানে তোমার কোনো ধরনের বাধা নাই, হ্যাঁ, তোমার একটা শক্তি আছে, ঠিক আছে, এটাকে আমরা সংশক্তি বলতেছি। বাট তুমি যদি অন্য কাউকে পছন্দ করতে যাও, হ্যাঁ, সেটা কি হয়ে যাবে, সেটা আসঞ্জন হয়ে যাবে। এটার মিনিংটা হচ্ছে যে ধরো পানির সাথে পানির অণুর যে বন্ধন, সেটাকে আমরা কি বলবো, সংশক্তি। কারণ কি, সে নিজ জাতির মধ্যেই আছে, কিন্তু সে যদি অন্য কাউকে পছন্দ করতে যায়, যেমন হচ্ছে পানির সাথে ধরো কাচের যে বন্ধনটা, তখন সেটাকে আমরা কি বলবো, আসঞ্জন। ক্লিয়ার, আসঞ্জন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে এটা কিন্তু বলছে বিভিন্ন পথের, মানে পাশের বাসার ভাবে। তারপর কি বলছে, এসআই পদ্ধতিতে পীড়নের একক কি। দেখো, পীড়ন মানে কি, পীড়ন হইতেছে গিয়ে এফ বাই এ, এই যে চাপের সাথে মিলা পড়বা, তার মানে কি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, উত্তর কি হবে, নিউটন পার মিটার স্কয়ার। সো দ্য কারেক্ট আনসার ইজ নিউটন পার মিটার স্কয়ার। একটি স্টিলের তারের তাপমাত্রা যদি তুমি বাড়াও, তাহলে ইয়ং এর গুণাঙ্ক কি হবে। দেখো, তুমি যত টেম্পারেচার বাড়াবা, হ্যাঁ, তুমি যতই টেম্পারেচার বাড়াচ্ছ, এই টেম্পারেচার বাড়ানোর সাথে ইয়ং এর গুণাঙ্ক সরাসরি কিন্তু সম্পর্ক নাই, ঠিক আছে। কিন্তু তুমি একটু যদি ঘুরা পেঁচায় চিন্তা করার চেষ্টা করো, আমরা নর্মালি ইয়ং এর গুণাঙ্ক যে ফর্মুলাটা জানি, নর্মালি যেটা, যে y সমান সমান এফ এল ডিভাইডেড বাই এ এল, তুমি যদি নর্মালি চিন্তা করো, তোমার কাছে এই মানে কি ব্যাখ্যাটা হবে। তো এখন হচ্ছে আমরা দেখবো যদি টেম্পারেচার বাড়াই, এখানের মধ্যে কোনো প্রভাব পড়ে কিনা। প্রথম কথা হচ্ছে, তুমি যখন কোনো একটা পথে টেম্পারেচার বাড়াও, তখন কি ঘটনা ঘটে বলতো, তখন সাধারণত সেটা লেংথটা বেড়ে যায়, ঠিক আছে। এ এলটা হচ্ছে আদিমান, বাট এ এলটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। সো আমরা সেটা বলতে পারি যে লেংথটা বেড়ে যায়। এখন কোশ্চেন হলো, ভাইয়া ইয়ং এর গুণাঙ্ক তো আসলে একটা ভৌত অবস্থাকে নির্দেশ করে, ঠিক আছে। এটা কিন্তু আসলে মানে এদের সবার উপর যে সরাসরি ডিপেন্ডেন্ট ব্যাপারটা তা না, এটা অ্যাকচুয়ালি ভৌত একটা অবস্থাকে নির্দেশ করে থাকে। যে তোমার ইয়ং এর গুণাঙ্ক বেসিকটা আসলে ছিল পীড়ন বাই বিকৃতি। ইয়ং এর গুণাঙ্ক কি ছিল, পীড়ন বাই বিকৃতি। তুমি যখন টেম্পারেচারটাকে চেঞ্জ করতেছো, তো অবশ্যই তার একটা বিকৃতি হচ্ছে, তাই না, অবশ্যই একটা বিকৃতি হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া বিকৃতি হলো ভালো কথা, কিন্তু বিকৃতি হইলেই কি ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হয়, উত্তর হচ্ছে না। অনেক ধরনের বিকৃতি আছে, বিকৃতি হওয়ার ফলেও ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হয় না। কিন্তু টেম্পারেচারের কারণে বিকৃতি হইলে
ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো, টেম্পারেচারের কারণে তুমি যদি টেম্পারেচার বাড়াও তখন কি হবে, এখানে যে অণু যে পরমাণুগুলো আছে না, অণু পরমাণুগুলা সেগুলোর মধ্যে দৌড়াদৌড়ি বেশি হয়ে যাবে। দৌড়াদৌড়ি হয়ে গেলে তখন তারা দূরে দূরে চলে যাবে, তারা আগের মতো তো কাছাকাছি থাকবে না। তো যদি দূরে দূরে থাকে তাহলে তোমার কিন্তু বেশি পরিমাণ কাজ করা লাগবে না, অল্প কাজেই কিন্তু তুমি হচ্ছে ব্যবহার করতে পারবা। হ্যাঁ, তো এর ফলে কি ঘটনা ঘটতেছে, কাজটা কম হওয়ার কারণে তোমার কিন্তু ইয়ং এর গুণাঙ্কটাও কমে যাবে। ক্লিয়ার? আই রিপিট, ইয়ং এর গুণাঙ্ক এখানে কিন্তু তোমার এল এর মান কমে, এল এর মান বেড়ে গেছে, এই জন্য ওয়াই এর মান কমে গেছে। অ্যাকচুয়ালি এইভাবে ব্যাখ্যাটা না, এভাবে ব্যাখ্যা দেওয়া যায় কিন্তু এটা গোজামিল ব্যাখ্যা, যে টেম্পারেচার বাড়াইলে এল এর মান বেড়ে যায় আর এল এর মান বেড়ে গেলে ইয়ং এর গুণাঙ্ক মান কমে যায়। খেয়াল করি, এটা কিন্তু একটা ব্যাখ্যা, বাট এটা অ্যাকচুয়াল ব্যাখ্যা না। অ্যাকচুয়াল ব্যাখ্যা এইটা, অনুপরমাণু দিয়ে ব্যাখ্যাটা দিতে হবে। ঠিক আছে? সো অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে কমে যাবে, ইয়ং এর গুণাঙ্কটা কমে যাবে। তবে রিজনটা কি? রিজনটা হচ্ছে অনুপরমাণুগুলোর মধ্যে ডিসটেন্স বেড়ে যাবে, ফলে তোমার কম পরিমাণ কাজ করা লাগবে। আমি হচ্ছে একটু ঘেটেই তোমাদেরকে বলছি যে তোমার ইস্পাতের ক্ষেত্রে তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়াও তাহলে সেই ক্ষেত্রে তোমার ইয়ং এর গুণাঙ্ক 0.003 গিগা পরিমাণে কমে যাবে। ঠিক আছে? এত পরিমাণে কমে যাবে। ঠিক আছে? সো টেম্পারেচার বাড়াইলে এটা কমে যায়, এটা হচ্ছে তুমি রিসার্চ পেপার থেকে খুঁজে পাবা গুগলে। সো এটা আনসারটা কি দিবা? এটা আনসারটা দিবা হচ্ছে হ্রাস পায়। এটা মনে হয় তপন স্যারে একই আছে দেওয়া। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটা উত্তরটা কি দিবা? হ্রাস পাবে দিবা। নেক্সট কোয়েশ্চেন, 4 মিটার দৈর্ঘ্য এবং 30.5 মিলিমিটার ব্যাসের একটি স্টিলের তারের উপর 5 কেজি ভর প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? অর্থাৎ স্যার ছোটদের এল এর মান চাইছে, তুমি বড়দের এল জানো, এখান থেকে আর বের করতে পারবা। হ্যাঁ, আর এখান থেকে তোমার এম এর মান, তো ছোটদের এল বের করবা। তো আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি এফ ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল ডিভাইড বাই বড় হাতের এল। তারপর এফ ইকুয়াল টু আবার কি এম জি। ঠিক আছে? এখন এখানে ব্যাস দিয়ে দিচ্ছে, এটাকে তোমাকে ব্যাসার্ধে কনভার্ট করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু এম জি লিখলাম, ওয়াই এ যায় কি লিখবো? পাই আর স্কোয়ার ছোট হাতের এল ডিভাইড বাই বড় হাতের এল। এরপরে কি করবে? ছোট হাতের এল সমান কি লিখবা? এম জি বড় হাতের এল ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক পাই আর স্কোয়ার। এখন কথা হয়ে গেছে ভাই, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2014 সালে, এগুলো পোলাপাইন পারবো ক্যালকুলেশন? কি সব জিনিসপত্র দিছে। তো এম এর মান হচ্ছে তোমার কত দেখো তো, 5 কেজি। সো 5 লিখবা। জি এর মান হচ্ছে 9.8, বড় হাতের এল হচ্ছে আদি দৈর্ঘ্য 4 মিটার। ঠিক আছে? সো বড় হাতের এল এর মান 4, নিচে হবে ওয়াই ইন্টু পাই আর স্কোয়ার। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া স্টিলের ইয়ং এর গুণাঙ্কটা পাশে দেয় নাই। সো এখন তোমার একটা ঝামেলা পড়ে গেল, স্টিলের ইয়ং গুণাঙ্ক তোমার জানা লাগবে। শুধু স্টিল না, কয়েকটা ইয়ং এর গুণাঙ্ক আছে, তোমার মুখস্থ করে রাখা খুবই ভালো হবে। আমি তোমাদেরকে বইতে একটু দেখাই ইয়ং এর গুণাঙ্ক কোনগুলো মুখস্থ করবে, আমি দাগিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা আমি ইসাক স্যারের বই ওপেন করলাম মাত্র, ইসাক স্যারের বই থেকে তোমাদেরকে দেখাই কোন কোন ইয়ং এর গুণাঙ্কটা। একটা চার্ট আছে, তোমাদেরকে একটা চার্ট থেকে দেখাই। হ্যাঁ, এটা থেকে সামনে ইয়ং এর গুণাঙ্ক থেকে দেখাই। ইয়ং এর গুণাঙ্ক কোথায় কোথায় কোথায়? আচ্ছা, আমি তো বেশি আগে এসে পড়ছি মেবি। একটা চার্ট আছে, এই যে তোমাকে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক মুখস্থ রাখতে হবে, আমি যেগুলো দাগায় রাখছি। হ্যাঁ, ইস্পাতের জন্য 20 × 10⁻10। হ্যাঁ, স্টিল কোথায়? স্টিল আর ইস্পাতের তোমার এগুলো তো সেম, তাই না? লোহার তামাটা তোমার লাগবে, তামা লাগবে, অ্যালুমিনিয়াম লাগবে। ঠিক আছে? তো এই দাগানোগুলো কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। ঠিক আছে? ইয়ং এর গুণাঙ্ক স্যারে সবসময় দেয় না, তো তোমার এটা কিন্তু মুখস্থ রাখা লাগবে। তো যেটা বললাম, স্টিল এবং ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক কিন্তু সেম। ঠিক আছে? সো আমরা দেখছিলাম 20 × 10⁻11 লেখা। হ্যাঁ, তো কত জানি ছিল আমাদের এখানে ছিল 20 × 10⁻10 লেখা। তো 20 × 10⁻10 যে কথা, আর 2 × 10⁻11 একই কথা। ঠিক আছে? সো আমরা স্টিলের ইয়ং এর গুণাঙ্ক জানলাম 2 × 10⁻11, 2 × 10⁻11। ঠিক আছে? এটা কিন্তু সারা দেয় নাই, আমরা লিখে নিলাম y = 2 × 10⁻11। ওকে, সো লিখে ফেলি 2 × 10⁻11। এরপরে তোমাকে কি করতে হবে? পাই আর স্কোয়ার করতে হবে। হ্যাঁ, তো পাই হচ্ছে 3.1416 লেখা তো কোনো দরকার নেই, আর স্কোয়ার। এখন এইটাকে ভাইয়া কিসে করতে হবে? ব্যাসার্ধে কনভার্ট করতে হবে। তো 30.5 মিলিমিটারকে যদি আমি অর্ধেক করি তাহলে আমার আসবে 15.25 মিলিমিটার। জিনিসটাকে তো আবার মিটারে কনভার্ট করতে হবে, তাই না? মানে 0.01525, 1 2 3। ঠিক আছে? সো 0.01525। এখন একটা ভালো লেভেলের একটা বিপদে দিন পড়ে গেছে, এইসব ক্যালকুলেশন কেমনে সম্ভব ক্যালকুলেটর ছাড়া? তবে অপশনগুলো দেখো, তোমার পাওয়ার গুলো খুব দূরে দূরে আছে, বেশ দূরে দূরে আছে। সো তোমার কাজ হচ্ছে শুধু পাওয়ার গুলো নিয়ে কাজ করা। ঠিক আছে? পাওয়ার গুলো নিয়ে আমরা মোটামুটি আন্দাজ করে ফেলতে পারবো। যেমন হচ্ছে 9.8 নিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, আমরা এটাকে কি ধরবো? মনে মনে 10 ধরবো। 9.8 কে মনে মনে 10 ধরবো। ঠিক আছে?
তাইলে এখানে 5 এখানে 4, তো 4 5 20, 20 এর সাথে তুমি 10 গুণ করে দাও, 20 এর সাথে 10 গুণ করলে তোমার 200 আসতেছে, এটা আরামসে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারছো। এবার নিচে আসো, নিচে কি ঘটনা ঘটতেছে, এখানে 0.01525, তো তোমার এই 25 দরকারই নাই, ঠিক আছে, 0.015 নিয়ে তুমি কাজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার বললাম যে পাওয়ার, সবকিছু পাওয়ারে নিয়ে আসো। 3.1416 কে তুমি মনে মনে 3 ধরো, 0.015 কে আমরা 1.5 টেনে দেবো, কত 1 2 3, কত 1 2, হ্যাঁ 1.5 ইন্টু, অথবা তুমি 15 লিখতে পারো, কোনো সমস্যা নাই, 15 ইন্টু কত 10 টু দ্য পাওয়ার -3 লিখতে পারো। আর এখানে 10 টু দ্য পাওয়ার 11 আছে, এটা থাকুক, 11 থাকুক, তারপর এখানে 2 আছে, দরকার তুমি 2 এর সাথে 4 কাটাকাটি করে 2 দিয়ে দাও, আরো ভালো হয়। তোমার যত বেশি পাওয়ার কমাই, যত বেশি পাওয়ার বাদে বাকিগুলো কমাইতে পারো। তাহলে এখানে 2 আর এখানে 5, 5 দুগুণ 10, হ্যাঁ, আবার ওইখানে 10, 10 10 100, বা এটাকে আমরা 10 টু দ্য পাওয়ার 2 বলতে পারি। সো আমার ওভারঅল যদি 10 টু দ্য পাওয়ারের দিকে শুধু ফোকাস করি, তাহলে কত হয়, উপরে হলো +2, নিচে খেয়াল করে দেখো এখানে 11, হ্যাঁ, তারপরে মাইনাস হয়ে যাবে, আমরা জানি নিচ থেকে উপরে গেলে পাওয়ার কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়, -3টা +3 হয়ে যাবে। এটা আমার আস্তে আস্তে 2 আর 3 কত 5, 5 থেকে 11 বিয়োগ করলে হয় -6। সো আমাদের উত্তরটা 10 টু দ্য পাওয়ার -6 এর আশেপাশে আসতেছে। এখন কাহিনী হলো অন্য জায়গায়, হ্যাঁ, আমরা তো 10 টু দ্য পাওয়ার -6 বুঝলাম, ঠিক আছে। এখন আরো কাহিনী আছে, 1/3 ইন্টু 15 বাকি আছে না, 1/3 ইন্টু 15 মানে কি 1/45। এখন 1/45 এর মান কি হবে, এটাও তো 0.0 সামথিং একটা ভ্যালু, তাই না। তাইলে ব্যাপারটা খেয়াল করে দেখো, 1/45 এর মান হচ্ছে, তুমি যদি আন্দাজ করো, তুমি মনে মনে একটা ডাবল শূন্য নিয়ে আসতে পারো, তখন সেক্ষেত্রে এখানে 10 টু দ্য পাওয়ার -2 হবে, ঠিক আছে। তাহলে 100/45 করলে 2 দশমিক সামথিং হবে, 2 দশমিক সামথিং ইন্টু 10 টু দ্য পাওয়ার, এখানে -2 এখানে -6, 10 টু দ্য পাওয়ার -8 আসতেছে, যেটা তোমার অপশনে নাই। এত কষ্ট করে অঙ্ক করলাম, কিন্তু 10 টু দ্য পাওয়ার -8 অপশনেই নাই। সো আমরা এর জন্য এটা উত্তরটাকে ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক আছে। সো এত কষ্ট করে এটা অঙ্ক করলাম, বাট আনসার নেই। আচ্ছা, যাই হোক, সো এর আনসারটা হবে ব্ল্যাঙ্ক। পরের প্রশ্ন, শান্ততাঙ্কের উপর তাপমাত্রা চাপে প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তো আমরা একটা একটা করে পড়ে আসতে হবে, যে তুমি তরল ক্ষেত্রে তুমি যত তাপমাত্রা বাড়াবা, তত কিন্তু শান্তটা কি হয়ে যায়, কমে যায়, ঠিক আছে, তখন শান্ততাঙ্কটা কি হয়ে যায়, কমে যায়। আচ্ছা, পরেরটা, গ্যাসের শান্ততা গ্যাস অনুসময়ের গড় বেগের সাথে সমানুপাতিক, রাইট, যে তোমার শান্ততাঙ্কটা কি ভি এর সাথে সমানুপাতিক। তারপরে কি, গ্যাসের শান্ততাঙ্ক চাপের উপর নির্ভরশীল না, চাপের উপর সেটা নির্ভরই করে না। আমরা কিছুক্ষণ আগে এরকম একটা অবজেক্টিভ পড়ছিলাম, সেটা কিন্তু চাপের উপর নির্ভর করে না। যেসব বস্তু স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিক থেকে বিভিন্ন, সেটাকে আমরা অসমদিক ধর্মী বলে থাকি। বিভিন্ন রকম হলে অসমদিক ধর্মী, আর একই রকম হলে সমদিক ধর্মী। স্থিতিস্থাপকতার সম্পর্কে কোটি সঠিক নয়। স্থিতিস্থাপকতা গুণাঙ্ক সমস্যার পীড়ন বা বিকৃতি, কথা কিন্তু সত্য, পীড়ন বা বিকৃতি কিন্তু আমরা গুণাঙ্ক বলে থাকি, বিকৃতি বা পীড়ন তো না, এটা ভুল, এটা ডাহা মিথ্যা কথা, ঠিক আছে। পরের প্রশ্ন, স্থিতিস্থাপক গুণাঙ্কর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। একটা একই রকম প্রশ্ন বারবার আসতেছেন, হ্যাঁ, যে চাপ বাড়াইলে বস্তু সংকুচিত হয় না, এটা তো মিথ্যা কথা। চাপ বাড়াইলে অবশ্যই সংকুচিত হয়, পি বাড়লে অবশ্যই তুমি যে কোনো বস্তু খুব অল্প পরিমাণে হইলেও কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, প্রবাহী পদার্থের জন্য কোনটি সঠিক, অর্থাৎ রেডিমেড ফর্মুলা তুমি দেখবা। এখানের মধ্যে প্রথম যে সূত্রটা, এটা ভুল সূত্র লিখছে, দ্বিতীয়টা F = 6π/RB, এটা হচ্ছে স্টোকসের সূত্র, এটা কিন্তু ঠিক, ঠিক আছে, এটা কিন্তু একটা সঠিক ফর্মুলা, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোন জোড়াটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক তথ্য। ওই যে তোমাদেরকে দাগায় দিলাম না, ওই ছকের মধ্যে থেকে নিয়ে আসতে হবে আয়তন গুণাঙ্ক। সো এইটা কে পারবে আমি জানি না, ওই ছক যারা পুরো মুখস্থ রাখছে তারা শুধুমাত্র পারবে। দেখবা পিতলেরটা আয়তন গুণাঙ্কটা 11, এটাই সঠিক, বাকিগুলো সব মিথ্যা কথা। এখন এটা কারা পারছে, যারা পুরো ছকটা মুখস্থ করছে। সো তোমরাও যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও, টপ 100-এ থাকতে চাও, বা ঢাকা মেডিকেল চাও, শুধুমাত্র তারা পুরো ছক পড়বা, বাকিরা হচ্ছে জাস্ট দাগানোগুলো পড়বা। নিম্নে কোনটি তলে পৃষ্ঠটার উপর প্রভাব বিস্তার করে। টেম্পারেচার নাকি বিষয়ের উপর নির্ভর করে না, মিথ্যা কথা, করে। তারপরে কি বলছো, এটা মিথ্যা কথা। মুক্ত তলের সংস্পর্শে যে মাধ্যম থাকে তার উপর পৃষ্ঠটার মান নির্ভর করে না, এটার উপর নির্ভর করে। মুক্ত তলের উপর নির্ভর করে, কয়েকটা পয়েন্ট আছে তোমাদের বই দেখবা, টেম্পারেচার বা মুক্ত তলের উপর, দূষিত পদার্থের উপর, জৈব পদার্থের উপর, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, তলের পৃষ্ঠে তেল থাকলে বিস্ফোরণ কমে যায়, এটা কিন্তু সত্য। তোমার যদি তেল দিয়ে দাও, তখন কিন্তু তোমার বিস্ফোরণটা কি হয়ে যাবে, কমে যাবে। পরের প্রশ্ন, নিচের কোন জোড়ি স্থিতিস্থাপকতার জন্য সঠিক। ওই যাবার আগের মতো, হ্যাঁ, তোমরা দেখবা যে অ্যালুমিনিয়ামটা কিন্তু কারেক্ট। সো বুঝতে পারতেছো, ছকটা কিন্তু মুখস্থ করাটা এখন জরুরি হয়ে গেছে। এটা ডিরেক্ট ফর্মুলা, এটা সমান F/A থিটা, আমরা অলরেডি কিন্তু পড়ে আসছি। স্থিতিস্থাপকতার সীমার মধ্যে পথের দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতটাকে আমরা ইয়ং এর গুণাঙ্ক বলে থাকি। ইয়ং এর গুণাঙ্কর ফর্মুলাটাকে উপরে হবে দৈর্ঘ্য পীড়ন, নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। উপরে হবে দৈর্ঘ্য পীড়ন, নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি। পথে ভৌত ধর্ম সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়। দেখো, গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ সর্বোচ্চ ও স্থানান্তর গতি সর্বনিম্ন। দেখো, আন্তঃআণবিক আকর্ষণ সর্বোচ্চ হয় কঠিন পদার্থে, গ্যাসে না। গ্যাসে তো অনেক দূরে দূরে থাকে, তাহলে আন্তঃআণবিক সর্বোচ্চ কি হয় কিভাবে আকর্ষণ, সেটা মিথ্যা। স্যারে কিন্তু একটু আগে প্রশ্নে মিথ্যাটাই চাইছে। সো আনসারটা কি হবে, অপশন ক হবে। পরের প্রশ্ন, স্পর্শকোণ যদি সূক্ষ্মকোণ হয় তবে নিম্নের কোণটি, দেখো মানে কি, থিটা মানে 90 কম হয়, আমরা অলরেডি পড়ে আসছি। 90 কম হলে সেটা কিন্তু কিরকম হয়ে থাকে,
সেটা অবতল হয়, সেটা কিন্তু তলপথের উপরের দিকে উঠে। তো আমরা চলো পড়ি। তলটি নলের গাত্র স্পর্শ করে না, এটা একটা মিথ্যা কথা লিখছে। আমরা পড়ছিলাম 90 কম হলে সেটা কিন্তু স্পর্শ করে। হ্যাঁ, অপশন লিখছে করে না। এখন হয়েছে কি, আমাদের প্রশ্নে তো মিথ্যাটাই চাইছে, তা তো হয়ে গেল। সো এটা একটা সঠিক আনসার। আচ্ছা, আবার কি দেখছে, কোহেসিভ বল অ্যাডহেসিভ বলের চাইতে বড় হয় না, কোহেসিভ বলটা অ্যাডহেসিভ বলের চাইতে ছোট হয়। সো এটাও তাহলে আমরা মিথ্যা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এটা অবতল লিখছে। এটা কি বলছে, কৈশিক নলের তলের পৃষ্ঠদেশ অবতল হবে, এটা তো সত্য, অবতলই হয়। হ্যাঁ, ওনারা মিথ্যাটা চাইতেছে। কৈশিক নলে তরলের অধঃক্ষেপণ হয়, তরলটা কি হয়ে যায়, নিচের দিকে তোমার নেমে যায়। ঠিক আছে, সরি, উপর দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়। তাহলে এটাও তো মিথ্যা। ওনারা বলছে অধঃক্ষেপণ হয়, অধঃক্ষেপণ মানে নিচের দিকে নেমে যায়, বাট আমরা তো জানি এটা উপরের দিকে উঠে যায়। ক্লিয়ার? এই যে চিত্রটা হচ্ছে এরকম, আমি এটা বারবার শিখাচ্ছি যে এটা কিন্তু উপরে উঠে যাওয়া, এটা নিচে নামা না। এটা এই পয়েন্ট থেকে চিন্তা করবা, উপরের দিকে উঠে যাচ্ছে। সো উপরের দিকে উঠতেছে, কিন্তু শেপ, যখন তুমি শেপ বলবা, শেপটা কিরকম, তখন উপরে থেকে তাকাবা, উপরে থেকে তাকালে এটা কিন্তু কি দেখতে পাবা, অবতল দেখতে পারবা। ঠিক আছে, অবতল দেখতে পারবা। আর এটা কি, ভিজাবে, এটা কি ভিজাবে। ওকে, তো অনেক কিছু আমি বলে দিলাম। সো এটাও মিথ্যা। ঠিক আছে। এখন আসলে হচ্ছে কি, এ উত্তর, বি উত্তর, ডি উত্তর। অ্যাকচুয়ালি প্রশ্নটা হওয়া উচিত ছিল বৈশিষ্ট্য কোনটি, তখন উত্তর অপশন গ হইতো। আচ্ছা, যাই হোক, এখন কি করবে, ভুল প্রশ্ন দিছে বা ইচ্ছা করে 3টা আনসার দিছে। স্থিতিস্থাপকের গুণাঙ্ক সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক না। আবার সেম কাহিনী, তোমার জাস্ট তুমি ফর্মুলা তাকাবা, দেখবা y = FL/L, এটা সঠিক ফর্মুলা। y = MgL/π² সঠিক ফর্মুলা। f এর জায়গায় mg বসাইছি, এর জায়গায় π² বসাইছি। ইয়ং এর গুণাঙ্ক মাত্রা এটা ঠিক আছে। তবে এই মাত্রাটা ভুল দিছে আর কি। ঠিক আছে, এটা ভুল দিছে। আচ্ছা, ই হচ্ছে এই তোমার তীব্রতা আর কি। তারপর স্থিতিস্থাপক ইয়ং গুণাঙ্ক কোন মানটি সঠিক নয়। ওই যে ছকটা তুমি পড়বা, ছক করে দেখবা, আমরা পড়ছিলাম ইস্পাতের কিন্তু 20 × 10⁻10, ওনারা 21 দিয়ে রাখছে। সো এটা মিথ্যা। নিচের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক নয়। ইয়ং এর গুণাঙ্ক মানে কি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা সঠিক। তারপরে কি, পীড়ন মানে কি F/A, এটাও সঠিক। তারপরে কি, প্রযুক্ত বল অপসারণ করলে বস্তু যদি আগের আকার বা আয়তন ফিরে পায়, তখন সেটাকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বলে থাকি, এটাও সঠিক। তো এ বি সি তিনটাই সঠিক, নিশ্চয়ই ডি মিথ্যা হওয়ার কথা। হ্যাঁ, ইংরেজ বিজ্ঞানী কি বলছে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি প্রযুক্ত বলের সমানুপাতিক নয়, এটা ডাহা মিথ্যা কথা, এটা সমানুপাতিক। উনি কি বলছিল, যে তার বিকৃতি এবং পীড়ন পরস্পর সমানুপাতিক। কোন উক্তিটি সত্য নয়, স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ গণিতের নিয়মে শুরু হয়, এটা তো সত্য। তারপরে কি, কোন শব্দের মধ্যে যদি একাধিক কম্পাঙ্ক থাকে তাহলে সেই শব্দকে স্বর বলে, এটাও সত্য। সকল অকেলাসী পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক একই না, ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। সো আমরা মিথ্যা পেয়ে গেছি। তরলের পৃষ্ঠটানের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে পৃষ্ঠটানটা কমে যাবে, বাট এখানে কি দিচ্ছে, পৃষ্ঠটানটা বৃদ্ধি পাবে। সো এটা মিথ্যা। ঠিক আছে। দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ গুণাঙ্ক, এটা নিউটনের বলবিদ্যার কোনটি পৃষ্ঠটান সম্পর্কিত ঘটনা নয়। বল পেনে লেখা যে হয় সেটা তোমার কৈশিক নারীর জন্য। সো এটা পৃষ্ঠটানের জন্য আমরা বলবো না, বাকি সবগুলো কিন্তু পৃষ্ঠটানের জন্য। ঠিক আছে। বেঞ্জিনের সান্দ্রতা গুণাঙ্ক ওই ছকের মধ্যে আছে, তো মুখস্থ করে ফেলবা। তারপর কোনটি পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না। দেখো, দূষিতকরণ প্রভাব বিস্তার করে, তারিতাহিতকরণ, ওই জিসাক স্যারের বই থেকে দেখবা 5-6টা পয়েন্ট আছে। তাপমাত্রার উপর ডিপেন্ড করে, চৌম্বকত্ব কোনো পয়েন্টই নাই, তুমি চৌম্বকত্ব বাড়াও বা কমাও তোমার পৃষ্ঠটানের উপর কোনো প্রভাব পড়বে না। একটি ক্ষুদ্র গোলাকার বস্তু কোন তলের মধ্য দিয়ে প্রান্ত বেগে পড়ছে, বস্তুর ওজনটা দিয়ে দিচ্ছে, প্লবতাও দিয়ে দিচ্ছে, হলে বস্তুর উপর ক্রিয়ারত সান্দ্র বলটা কত হবে। খেয়াল করে দেখো, ওজনটা কোন দিকে ক্রিয়া করে, ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। হ্যাঁ, 0.03 নিউটন। তারপরে তোমার প্লবতা 0.01 নিউটন, সারা হচ্ছে সান্দ্র বলতেছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, প্লবতা কোন দিকে ক্রিয়া করে, সান্দ্র বল কোন দিকে ক্রিয়া করে। মনে রাখবা, প্লবতা উপরের দিকে ক্রিয়া করে, সান্দ্র বল উপরের দিকে ক্রিয়া করে, উপরের দিকে। তাহলে প্লবতা তো স্যার দিয়েই দিছে, তাই না, 0.01। সান্দ্রতা উপরের দিকে ক্রিয়া করে, এটা মনে মনে আমি এফ ধরলাম। ঠিক আছে, তাহলে এখন উপরের দিকে কাজ করতেছে দুইজন, একটা হলো এফ আর একটা হচ্ছে 0.01, আর নিচে দিয়ে কাজ করতেছে শুধুমাত্র একজন, 0.03। তাহলে এফ এর মান কত হবে, এপাশ থেকে ওই পাশে চলে গেলে 0.02 হবে। সো খুব ইজি একটা কনসেপ্ট, এখান থেকে আমরা আনসার পেয়ে গেলাম, উত্তরটা 0.02। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পয়জন অনুপাতটা যদি সিগমা হয়, এটা ফর্মুলা হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই কি, দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পৃষ্ঠটানের মাত্রাটা কি, দেখো আমরা সবাই জানি T = F/L, T = F/L। এখন F মানে কি ছিল, mLT ইনভার্স 2। ঠিক আছে, আর L হচ্ছে L এর সাথে L কাটাকাটি গেলে উত্তর হবে MT ইনভার্স 2। সো দ্য কারেক্ট আনসার ইজ MT ইনভার্স 2। ঠিক আছে, এখন L নাই, তার মানে L টু দ্য পাওয়ার 0 হবে। এই যে L টু দ্য পাওয়ার 0, যেটা না থাকবে সেটাকে তুমি পাওয়ার 0 দিয়ে দিবা। যেসব বস্তু স্থিতিস্থাপক গুণ সব দিকে সমান, তখন সেটাকে আমরা সমদিকধর্মী বলে থাকি। ঠিক আছে, তো আর যেটা হচ্ছে সব দিকে সমান না, সেটা অসমদিকধর্মী। তো অসমদিকধর্মী ইংরেজিতে হচ্ছে অ্যানিসোট্রপিক। ঠিক আছে, অ্যানিসোট্রপিক। আর হচ্ছে সমদিকধর্মী হলে সেটাকে আইসোট্রপিক বলে।
আচ্ছা, কোনটি সত্য নয় মানে মিথ্যা খুঁজে বের করতে হবে। যদি কোনো তলের ক্ষেত্রফল a হয় এবং তার উপর লম্ব ক্রিয়া যদি f হয়, তো পিরন হচ্ছে a বাই f, মিথ্যা কথা। পিরন হচ্ছে f বাই a, ঠিক আছে। সো ওনারা মিথ্যা কথা চাইছে, আমরা মিথ্যা কথা খুঁজে বের করে ফেলছি। দেখি আরো আছে কিনা। হ্যাঁ, কারণ পুরান সালগুলোতে একাধিক মিথ্যা কথা থাকে। সেলসিয়াস এবং র্যাঙ্কিন উভয় স্কেল মৌলিক পার্থক্য ভাগ সংখ্যা 180, মিথ্যা কথা। সেলসিয়াসের ক্ষেত্রে 100 হয়, ঠিক আছে। সো এটা আমরা উত্তর অপশন এ বি দুইটাই বলতে পারি। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। কোনটি সঠিক নয়? সাধারণ তাপমাত্রা প্রকৃত বাষ্পচাপ শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপের সমান হয়। সঠিক। পয়জন অনুপাত একটি ধ্রুব রাশি যার দৈর্ঘ্য পীড়ন এবং পার্শ্ব পীড়নের অনুপাত। মিথ্যা কথা। এটা হবে পার্শ্ব পীড়ন বাই দৈর্ঘ্য পীড়ন, অর্থাৎ পার্শ্ব পীড়নটা হবে আগে, দৈর্ঘ্য পীড়নটা হবে পরে। সো স্যার মিথ্যা চাইছে, আমরা কিন্তু মিথ্যাটাও খুঁজে বের করে ফেলছে। সমওজনের ঘনক্ষেত্র বিশিষ্ট দুটি কঠিন পদার্থের ব্লক নেওয়া হলো। একটি লোহার তৈরি, ঘনত্ব দিয়ে দিয়েছে 8, এবং অপরটি হচ্ছে অ্যালুমিনিয়াম তৈরি, ঘনত্ব দিয়েছে 2.7। তাদেরকে সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত করে ওজন নেওয়া হলো। তখন পানির মধ্যে কি হবে? দুটারই কি ওজন সমান হবে? না, দুটো তো আলাদা আলাদা ঘনত্ব। তারপর কি বলছে? ওজনে অ্যালুমিনিয়াম বস্তুটি লোহার বস্তুর চেয়ে বেশি হবে, উভয়ের ওজন হ্রাস পাবে, ওজনে লোহার বস্তুটি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হবে। দেখো, খেয়াল করে দেখো, আমরা যদি চিত্র আঁকার চেষ্টা করি, এখানে আমি কি রাখছি? পানি রাখছি। হ্যাঁ, সেখানে আমি লোহা রাখছি, লোহাটা হচ্ছে 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সো এখানে লোহা আছে, মানটা হচ্ছে 8। ওকে, তারপর আছে অ্যালুমিনিয়ামটা হচ্ছে তোমার 2.7, অ্যালুমিনিয়ামটা হচ্ছে 2.7। এখন খেয়াল করে দেখো, যার ঘনত্ব বেশি সেই তো বেশি পরিমাণ বল প্রয়োগ করবে নিচের দিকে, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে লোহার বস্তুটা, এটা আমাদের লোহার ছিল, এটা আমাদের অ্যালুমিনিয়াম ছিল, ও অবশ্য কি হবে? অ্যালুমিনিয়ামের চাইতে বেশি পরিমাণে কি ওজন হচ্ছে হবে। তাহলে কি হবে? ওজনে লোহার বস্তুটি অ্যালুমিনিয়ামের চাইতে বেশি হবে। ক্লিয়ার? তো তার মানে অপশন ডিটা সত্য, আর এখানে তো মিথ্যা লিখছে, অ্যালুমিনিয়াম নাকি লোহার চেয়ে বেশি হবে। না, যার ঘনত্ব বেশি তার ওজন বেশি, দ্যাটস ইট। কারণ সে বেশি পরিমাণে পানিকে অপসারণ করতে পারবে। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন 51 নম্বরটা, কোনটি সঠিক? সাধারণ পানি ও কাচের মধ্যকার স্পর্শকোণ 0 ডিগ্রি। না, এটা হইতেছে তোমার বিশুদ্ধ পানির জন্য হবে 0 ডিগ্রি। ওকে, পারদ এবং কাচের জন্য 150 ডিগ্রি। না, এটা 140 ডিগ্রি। সেটা মিথ্যা। ইস্পাতকে অধিক পীড়ন দেওয়া হলেও বিকৃতির মান সামান্য হয়। হ্যাঁ, এটা সত্য। তুমি যদি অনেক বেশি চাপ প্রয়োগ করে থাকো, তাহলে অল্প পরিমাণে চেঞ্জ। তো এটা সত্য। বস্তুর প্রকৃত ওজন একমাত্র বায়ুপূর্ণ স্থান অর্থাৎ প্লবতাযুক্ত স্থানই পাওয়া যায়। রাইট, এটা হচ্ছে তোমার দুইটাই সঠিক উত্তর। সো আনসার বি এবং সি দুইটাই হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ইস্পাত রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক কেন? স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা বেশি হইলেই তো সে অধিক স্থিতিস্থাপক হবে। কি সহজ একটা অপশন দিয়ে দিছে, মানে কোনো প্যাচই দিল না। ঠিক আছে, পরের প্রশ্ন, একটি বস্তুর ওজন বাতাসে 100 গ্রাম এবং পানিতে 80 গ্রাম হলে উহার আয়তনটা কত হবে? তো খেয়াল করে দেখো, তুমি হচ্ছে সব ঘন সেন্টিমিটার, আগে তোমাকে দেখতে হবে এগুলো একক গুলো দিছে কোন সেন্টিমিটার এককে দিছে। ঠিক আছে, সো তাইলে তুমি একটা খেয়াল করে দেখো, যদি চিত্র আঁকি, যে এটা ধরো পানিতে আছে, যে পানিতে হচ্ছে 80, বাতাসে হইতেছে 100। ঠিক আছে, আচ্ছা, তো আমরা সবাই একটা ফর্মুলা জানি, রো ইজ এম ইজ ইকুয়াল টু রো বি, রো ইজ ইকুয়াল টু এম বাই বি। ঠিক আছে, রো ইজ ইকুয়াল টু এম বাই বি। তাহলে আমরা এটা বলতে পারি যে বি সমান সমান এম ডিভাইডেড বাই রো। ওকে, আচ্ছা, তো এখন এম এর মান, তো আমরা একটু যদি ভালো মতো দেখি, যে সে বাতাসে আছে কিন্তু 100 গ্রাম আর পানিতে আছে কতটুকু? 80 গ্রাম। তার মানে কাহিনীটা কি? বস্তু দুই জায়গায় দুই রকম ওজন, তার মানে সে পানিতে কি 20 গ্রাম হারাইতেছে, তাই না? সে তো কিছু পরিমাণে হারাচ্ছে। ওকে, আমাদের সেই হারানো ওজনটাই নির্ণয় করতে হবে। তো তোমাকে হচ্ছে ওই হারানো ওজন থেকেই বের করতে হবে। হ্যাঁ, কোনো কিছুর ঘনত্ব আমরা কিভাবে বের করব, মানে ফার্স্ট অফ অল আগে ভি বের করতে হবে। ভি বের করতে গেলে তোমার এমও লাগবে, রো লাগবে। তো কোন একটা বস্তুর এম ভর বলতে আমরা কি বুঝি? বায়ুতে যে ভর সেটাই তো তার অরিজিনাল ভর, তাই না? আমার এখন বায়ুতে যে ভরটা সেটা অরিজিনাল ভর, পানিতে চলে গেলে যেইটা হবে সেটা তো অরিজিনাল না। তুমি বলবো ভাইয়া ভর আবার কেন চেঞ্জ হয়? ভর তো চেঞ্জ হবে না, বাট ওই যে রো আর ভির চেঞ্জ হয়ে যাবে, তো ওইটার জন্য আর কি অনুপাতের কথা বললাম। যাই হোক, তো আমি ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমার অরিজিনাল ভর এম যেটা, সেটা হচ্ছে অবশ্যই কি হবে? এই তোমার বাতাসে যেটা, ঠিক আছে, বাতাসে যেটা সেটা। ঠিক আছে, তো এখানে যে ওজন লিখছি 100 গ্রাম, এখন তুমি একটা ভর গায়ে যাবে, ভাই ওজনের একক কেমনে গ্রাম হয়? এখানে আমি বারবার ভর ভর বলতেছি, এগুলো হচ্ছে কি ওজনের ইকুইভ্যালেন্ট। ওজনের কি ইকুইভ্যালেন্ট মানে, মানে ঘটনাটা একটু গুছায় যদি তোমাদেরকে বলি, যে এখানে আমার যে এমটা, এই এমটা কত? 100 গ্রাম না? হ্যাঁ, আমি এখানে 100 গ্রাম লিখবো, 100 গ্রাম লিখবো। এখানে রো কত লিখবো? এই রোটা আমি জানি না। এই রোটা বের করতে গেলে আমাকে একটা টেকনিক ফলো করতে হবে, যে ইকুইভ্যালেন্ট দিয়ে চিন্তা করতে হবে। যে উপরে হবে কি আমার বাতাসে ওজন, উপরে হবে কি বাতাসে ওজন, নিচে হবে হারানো ওজন। ঠিক আছে, নিচে হবে হারানো ওজন। তো বাতাসে ওজনটা কত দিয়ে দিচ্ছি দেখো, 100। আর হারানো ওজনটা কত? আগে ছিল 100, এখন হয়ে গেছে 80। আমি আবারও বলি, এখানে গ্রাম বলতেছে, বাট অ্যাকচুয়ালি এটা ওজনকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমি ইকুইভ্যালেন্ট শব্দটা আনলাম। যাই হোক,
তাহলে ওইখানে যে এমটা ওটাকে আমরা 100 গ্রাম লিখবো, বাট এইখানে যেটা এখানে খেয়াল করে দেখো 100 লিখলাম, আর হারানো ওজন কত, 100 থেকে 80 বিয়োগ করলে 20 হয়। তাহলে আমার রো এর মানটা আসতে 5, রো এর মান 5, এটা এখানে বসায় দাও। তাহলে 100 টা ভাগ 5 করলে আমাদের উত্তর কত আসতেছে, 20 আসতেছে। তাহলে উত্তরটা হবে 20। দেখো 30, 25, তারপরে কত, এগুলো সব সিজেস একক, তো এই যে আনসারও সিজেস একক হয়েছে, উত্তর 20 হয়েছে। ঠিক আছে, এগুলো আসলে এখন আর নাই তোমাদের নতুন সিলেবাস, এগুলো আসলে 9, 10 এ ছিল এবং পুরাতন সিলেবাস তোমাদের আছে। একটি বছর বাতাস এবং পানিতে ওজন যথাক্রমে এত এত, ঘনত্ব কত, মাত্র শিখাইলাম। রো সমান সমান উপরে হবে বাতাসের ওজন মানে 12.75, নিচে কি হবে, হারানো ওজন, মানে এটা থেকে বিয়োগ করে দিবা 12.75 মাইনাস 9.26। তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এর জন্য পোলাপানি তো ঝামেলা লাগে নাই। তাইলে 9 হাতে থেকে 1, 3, এখানে 4 হবে 0.3, 3.49। দেখো 12.75 কে যদি তুমি 3.49 দিয়ে ভাগ করো, এর উত্তরটা আসবে 3.65। ঠিক আছে, তোমার একটা কনফিউশন, ভাই আমি এটা ক্যালকুলেশন কেমনে করবো, তোমার তো ক্যালকুলেশন নিয়ে ঝামেলা করা দরকার নাই। এটা 1998 সালের প্রশ্ন, তোমার জন্মের আগে। ঠিক আছে, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল। ঠিক আছে, তোমাদের সময় আসলে এরকম বাজে মান দিবে না, সুন্দর সুন্দর মান দিবে যাতে বিয়োগ করে কাটাকাটি করা যায়। পরের প্রশ্ন, কোনটি সঠিক? সিজেস পদ্ধতিতে পীড়নের পরম একক হচ্ছে নিউটন পার বর্গ সেন্টিমিটার। না, এটা তোমার নিউটন আসবে না, নিউটন হবে না, সেটা আর্গ হয়ে যাবে। তারপরে কি বলে যে সর্বোচ্চ মান পর্যন্ত স্থিতিস্থাপক থাকে, উহাকে পীড়ন সীমা বলে। না, সেটাকে স্থিতিস্থাপক সীমা বলে। তারপরে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু উপযুক্ত পীড়ন হবে বিকৃতি সমানুপাতিক, এটা সত্য। এটা কিন্তু বিজ্ঞানী হুক সাহেব এটা বলে দিয়ে গেছে, তো একদম সত্য একটা কথা বলে দিয়ে গেছে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনটি হুকের সূত্র? এই যে মাত্র যেটা বললাম যে পীড়ন হচ্ছে বিকৃতির সাথে সমানুপাতিক, হুকের সূত্র। সান্দ্রতা হচ্ছে বায়বীয়রও একটা ধর্ম, তারপর তরল একটা ধর্ম, অর্থাৎ প্রবাহিত ধর্ম। সান্দ্রতা কার ধর্ম? প্রবাহিত ধর্ম। সো উত্তরটা কি হবে? অপশন গ, দুইটাই হবে। একটি বস্তুর দৈর্ঘ্য বিকৃতি দিয়ে দিচ্ছে, পীড়ন বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন দিয়ে দিচ্ছে। তো স্যারে ইয়ং গুণাঙ্ক চাইছে, আমরা সবাই জানি ইয়ং এর গুণাঙ্ক সমান সমান কাছে, উপরে হবে পীড়ন, নিচে হবে বিকৃতি। তো পীড়ন হচ্ছে 20 × 10⁻⁷, আর বিকৃতি হচ্ছে 2 × 10⁻⁴। তাহলে 20 আর 2 কাটাকাটি গেলে 10 হয়, 10 সাথে 10⁻7 গুণ করলে 10⁻8 হয়, 10⁻8 হয়, আর নিচে 10⁻⁴ হয়। তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? 10⁻12 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে 10⁻12। এখন 10⁻12 অপশনে খুঁজো আগে। হ্যাঁ, এই যে দেখো 10 × 10⁻11, 10 × 10⁻11 মানেই তো 10⁻12। সো উত্তরটা হবে অপশন সি। তারপর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়? তোমার যদি দৈর্ঘ্য প্রসারণ হয় সেক্ষেত্রে কোনটা সঠিক না? দৈর্ঘ্য প্রসারণ তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক, এটা কিন্তু সঠিক। তোমার তাপমাত্রা বাড়াইবা, দৈর্ঘ্য প্রসারণ বাড়বে। দৈর্ঘ্য প্রসারণ বস্তুর উপাদানের উপর নির্ভর করে, সঠিক। এক এক বস্তু এক এক রকম প্রসারণ হবে। দৈর্ঘ্য প্রসারণ বস্তু আদি দৈর্ঘ্যের উপর সমানুপাতিক, হ্যাঁ এটাও সঠিক। কারণ হচ্ছে কতটুকু প্রসারিত হবে ছোট হাতের এল, সেটা আসলে কিন্তু বড় হাতের এল এর উপর ডিপেন্ড করে। তোমার যদি বড় হাতের এল কম হয় তাহলে প্রসারণও কম হবে, এরকম। দৈর্ঘ্য প্রসারণ তাপমাত্রা পার্থক্য ব্যস্তানুপাতিক, ডাহা মিথ্যা কথা, এটা সমানুপাতিক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, পয়জন অনুপাতটা কি? আমরা জানি উপরে হবে পার্শ্ব বিকৃতি, নিচে হবে কি? দৈর্ঘ্য বিকৃতি। তো এটা খুঁজে বের করো কোথায় আছে, অপশন ডি তে আছে, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। কোন বস্তুর ওজন বাতাসে এত, পানিতে এত, ঘনত্ব কত? এটা আমরা অলরেডি শিখে আসছি। রো সমান সমান উপর হবে বাতাসেরটা, নিচে কি হবে? বাতাসেরটা মাইনাস পানিরটা। ঠিক আছে, বা হারানো ওজন, 2.5 ডিভাইডেড বাই 0.5, তাহলে এটা কত আসবে? 5 আসবে। সো উত্তরটা হবে 5 সিসি। ঠিক আছে, 5 সিসি। তারপরে কি, কোনটি মিথ্যা? 1995 সালের প্রশ্ন, স্থির চাপে কোন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়ে থাকে। কোন গ্যাসের আয়তন গুণাঙ্ক একটা নির্দিষ্ট চাপের জন্য ফিক্সড ভ্যালু হয়ে থাকে। ঠিক আছে, বিভিন্ন হয় না, একই রকম হয়ে থাকে। আচ্ছা, তাইলে আমরা 63 নম্বর প্রশ্নে চলে আসছি। 1995 সালের 36 ঘন সেন্টিমিটার আয়তনে একটি বস্তু, উহার আয়তনের 4/3 অংশ পানির নিচে থাকে। খেয়াল করুন, মানে 36 সেন্টিমিটার কিউব ছিল পুরোটা, ওটার মধ্যে 4/3 ভাগ, ধরো ফর এক্সাম্পল এতটুকু। এই 36 কে তুমি 4/3 ভাগ করো, তাহলে কত হয়? 4 নং 36, তো তাহলে 27। তাহলে 27 হইতাছে নিচে থাকতেছে, আর উপরে ভাইসা আছে কতটুকু? ভাইসা আছে তোমার 9, তাই না? আচ্ছা, এখন স্যারের প্রশ্নে কি বলছে? আপেক্ষিক গুরুত্বটা কত হবে? খেয়াল করে দেখো, আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে সে যতটুকু অংশ ডুবে থাকে, যতটুকু অংশ ডুবে থাকে। তাইলে ডুবে আছে হচ্ছে তোমার 27, আর টোটাল হইতেছে 36, তাহলে কত? 3/4, বা আমরা জিনিসটাকে 0.75 বলতে পারি। তার মানে যত অংশ পানিতে ডুবে থাকে সেটাই তার কি? আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, সো উত্তরটা হবে 0.75। তো এরই মাধ্যমে আমাদের হচ্ছে 1900 সালের, অর্থাৎ 1995 সালের প্রশ্ন সলভ করা শেষ, আর কোনো প্রশ্ন নাই। তো হচ্ছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কারো কোনো ধরনের কনফিউশন থেকে থাকলে অবশ্যই ভাইকে জানাবা। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।